আচ্ছা, তোমরা কোনোদিন ওভেনে খাবার গরম করছো? হ্যাঁ, যারা ওভেনে খাবার গরম করেছো তারা গিয়ে একটু ভালো করে চেক করবা, এর পরের দিনে খাবার দিবা একটা বড় প্লেটে, আর একটা থার্মোমিটার নিবা। খাবার গরম করার পরে দেখবা যে সব জায়গাতে খাবারের তাপমাত্রা একই রকম না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। তো যে জায়গা দেখো যে জায়গাগুলো স্পন্দিত হবে ওইখানে টেম্পারেচার হবে বেশি, আর যে জায়গায় স্পন্দিত হবে না ওখানে টেম্পারেচার হবে কম। ওইখানেও স্থির তরঙ্গ সৃষ্টি হয়, মানে কোনো একদিক থেকে হিট ওয়েভ যায়, ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে আসে, তখন এরকম অবস্থার সৃষ্টি হয়। আমরা একটু, তুমি হয়তো এত কথার মধ্যে এই চিত্রের দিকে তাকাচ্ছ, এই চিত্রের দিকে একটু তাকাও। দেখো, যদি এরকম হয় যে দুটি তরঙ্গ, এই নীল কালার দেখছো এটা, আর এই লাল কালার দেখছো এটা, এই দুটি তরঙ্গের এই 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার একই দশায় পড়েছে। এটারও যখন দেখো শীর্ষবিন্দু এইদিকে, তখন এটারও শীর্ষবিন্দু এদিকে, সাম্যাবস্থা থেকে দুটোই চূড়ান্ত পজিশনে আছে। এ দুটো পরস্পরের উপরে আপতিত হলে তখন এইরকম একটা বড় বিস্তারের তরঙ্গ পাবো। বুঝতে পারছো কি না? এটা যদি 3 একক হয়, এটা যদি 3 একক হয়, তাহলে লব্ধি তরঙ্গ যেটা সৃষ্টি হলো তার বিস্তারটা হবে তাদের যোগফলের সমান, মানে কত একক হবে? 6 একক। তাহলে এটা 3 একক, এটা 3 এককের বিস্তার হলে লব্ধি তরঙ্গের বিস্তার হবে 6 একক। আবার পাশের চিত্রে দেখো, এইখানে যখন এই তরঙ্গের স্পন্দনে যখন এই জায়গাতে তুমি শীর্ষ পেয়েছ, অর্থাৎ এটাকে শীর্ষ বলবো না, যেহেতু সাম্যাবস্থা থেকে নিচের দিকে, এটাকে আমরা বলবো তরঙ্গ খাঁজ। তখন দেখো এই লাল তরঙ্গ যেটি যাচ্ছে, মানে 2 নম্বর তরঙ্গ, ওই বরাবর কিন্তু এটার শীর্ষ। তাহলে এটা যদি নিম্ন হয় তাহলে এটা সর্বোচ্চ, দ্যাট মিনস এটা কী দশায় আছে? বিপরীত দশায়। এই দুটো যদি যোগ করো তাহলে পরে যোগফলটা দেখো এরকম পাবা, অর্থাৎ একদমই 0 লেভেলের। তাহলে সাম্যাবস্থা থেকে কোনো উচ্চতা স্মরণ পাবা না। আবার দেখো, এ দুটো যখন একই দিকে স্পন্দন দিয়েছে কণা দুটো, তখন লব্ধি তরঙ্গের কণার বিস্তার সর্বোচ্চ, আর এ দুটো যখন বিপরীতমুখী তখন তাদের কণার বিস্তারটা কত হয়েছে? যোগ বিয়োগ করে 0। বুঝতে পারছো? এ হচ্ছে গল্প। এই আমরা যে এটা এই চিত্র দেখলাম, এইটার নাম হলো তরঙ্গের উপরিপাতন নীতি। তাহলে আমরা শুরুতে একটু পড়ে নিই যে তরঙ্গের উপরিপাতন নীতি, তারপর স্থির তরঙ্গের সমীকরণ লিখো। তরঙ্গের উপরিপাতন নীতি। সুপার পজিশন প্রিন্সিপল অফ ওয়েভস। একটি তরঙ্গের উপর আরেকটি তরঙ্গ যখন পড়ে তখন এই ঘটনার নাম সুপার ইম্পোজড। ব্যাপারটি একটু লক্ষ্য করবে। এইখানে যদি হয় একটি তরঙ্গ আমরা আঁকতে চাচ্ছি, এ তরঙ্গকে এ নামে ডাকলাম। এ তরঙ্গের জন্য এইরকম একটি চিত্র পেয়েছি। এটার মিনিংটা হলো, যদি তুমি পানির তরঙ্গের কথাই ভাবো খুব ইজিলি, তাহলে শিখতে পারবা। একটি ঢিল যদি ছুঁড়ে দাও তাহলে ওই ঢিলের প্রভাবে যখন এখানে শক্তিটা পাবে, আমি শুরুর দিকে কোনো একটা লেকচারে বলেছিলাম, তোমরা শুনেছো কি না, এই এনার্জি যখন এখানে পড়বে, ঢিল দিয়ে তুমি আঘাত করলে পানিকে, শক্তিটা পাওয়ার পরে কণাগুলো দোল খাচ্ছে। এই দোল খাওয়া অবস্থায় তুমি একটা পিকচার তুলেছ, এরকম চিত্র দেখতে পেলে। এইখানে দেখো যে কণাটি সর্বোচ্চ শীর্ষ এই জায়গাতে গিয়েছে আর খাঁজ এখানে এসছে, দ্যাট মিন্স সাম্যাবস্থা থেকে এইরকম বিস্তারে দোল খাচ্ছে কণা। বুঝছো? আমার কথা হলো যে এই এনার্জি পড়ার পরে যদি এতটুকু বিস্তারে দোল খায়, আমি একই সঙ্গে যদি তার দ্বিগুণ এনার্জি দিতাম তাহলে বলো কণাগুলো আরও বেশি লাফাতো। আমি এটাকে জাস্ট আলাদা করে আরেকটি চিত্রে দেখছি যে ঠিক সেম এনার্জি, সমান পরিমাণ এনার্জি একই সাথে পড়লে যদি আরেকটা তরঙ্গের সৃষ্টি হয়, এরকম আরেকটি তরঙ্গের সৃষ্টি হলো এরকম,
তখন খেয়াল করো যে দুটো এনার্জি একসঙ্গে পড়ার কারণে মিডিয়ামের এই কণা, এই বরাবর যে কণাটি ছিল এটা এই মুহূর্তে এখানে আছে, এই কণাটি এইখানে আছে, তাহলে দুটো কণার দুটো তরঙ্গের লব্ধি কতটুকু হবে, লব্ধি বিস্তারগুলো এরকম বড় বড় হবে। কিছু বুঝলে কি না? তাহলে একই সাথে যখন ওই কণার উপর দুটো এনার্জি পড়েছে, তাহলে বেশি এনার্জি হলে বিস্তারের পরিমাণ বেশি হবে, বেশি বিস্তারে দোল খাবে। অর্থাৎ এই অবস্থায় কণার সরণ যদি হয় y1, এই অবস্থায় কণার সরণ যদি হয় y2, তাহলে লব্ধি অবস্থায় সরণকে যদি আমি বলি y, তাহলে অবশ্যই এই y সমান সমান হবে y1 প্লাস y2। বুঝতে পারছো? এই আবার বিপরীত দিকে যদি তুমি বলো যে বিপরীত দশা মিলিত হয়েছে, তাহলে কীরকম ঘটনা ঘটবে? যখন এটি এইরকমভাবে উপরের দিকে ধরো কণাটির অবস্থান করছে, বা এই তরঙ্গের কারণে এই কণার সরণ হলো ধনাত্মক, তখন কিছুটা সময় পরে ধরো আরেকটু এনার্জি পড়েছে, তাহলে একটু সময়ের ডিফারেন্স থাকলে কণার স্পন্দন আগে পরে হবে। কিছুটা সময় পরে হওয়ার কারণে এটা ধরে নাও এরকম বিপরীত দশায় পড়েছে, তাহলে এইটা যখন প্লাস যদি এরকম হয়ে থাকে যে এই কণার সরণ y1, তখন এই বিপরীত দিকে এইটুকুকে আমি ধরলাম y2, তখন এই দুটোর লব্ধি যেটা যদি এই বরাবর লিখো, তাহলে y এর মানটি হবে y সমান সমান y1 ডিফারেন্স y2। কিছু বুঝলে কি না? y1 ডিফারেন্স, তাহলে সমদশায় হলে যোগ হবে আর বিপরীত দশায় হলে বিয়োগ হবে। ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করো, দুটোই যদি সমান মানের হয়, যেমন এটা 3 এটা 3 হলে পারে যোগফল কত হবে? 6। বিপরীত অবস্থায় তাহলে এটা 3 এটা 3 বিয়োগ করলে কত হবে? 0 হবে। আর যদি কম বেশি থাকে তাহলে পরে সেই রেজাল্টটা যেদিকে বেশি সেদিকে থাকবে। ওকে, এটার নামই হলো তরঙ্গের উপরিপাতন নীতি। তরঙ্গের উপরিপাতন নীতি তাহলে একসঙ্গে আমরা যদি একটা সংজ্ঞা আকারে লিখি বা তোমাকে ধারণা আকারে লিখতে দেয় যে তরঙ্গের উপরিপাতন নীতি কী, কীভাবে বলবা? তাহলে আমরা এটা বলতে পারি, লিখো তরঙ্গের উপরিপাতন নীতি। কোনো মাধ্যমে দুই বা ততোধিক তরঙ্গ পরস্পরের উপর আপতিত হলে লব্ধি তরঙ্গের সরণ অবলিক বিস্তার, যে কোনোভাবে লিখতে পারো। হ্যাঁ, সরণের সঙ্গে বিস্তারের সম্পর্ক আছে। লব্ধি তরঙ্গের সরণ বা বিস্তার হবে আলাদাভাবে প্রতিটি তরঙ্গের বিস্তারের, নাকি সরণে লিখব? সরণে লিখি, সরণের বীজগাণিতিক যোগফলের সমান। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে একই দিকে যদি হয় প্লাস হবে, বিপরীত দিকে হলে মাইনাস হবে। এটা একটু মাথায় রাখবা। আমরা স্থির তরঙ্গের ব্যাপারে দু একটা উদাহরণের কথা বললাম। এবার স্থির তরঙ্গের রাশিমালা একটু পড়ব।
লিখো স্থির তরঙ্গের রাশিমালা। তাহলে স্থির তরঙ্গ রাশিমালা লেখার আগে স্থির তরঙ্গের সংজ্ঞা দিয়ে নাও। স্থির তরঙ্গ ইংরেজিতে লিখবো স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ, এটাকে স্ট্যান্ডিং ওয়েভও বলতে পারো, স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, দেখো যদি এইরকম হয় যে আমরা একটি এ দুটো খুঁটি ধরো, এই খুঁটি দুটো দুটো স্ট্যান্ডে একটু আঁকতে পারো তুমি নিজেও। তাহলে দুটো বার দুই দিকে রাখা আছে, এর মধ্যে একটি এরকম দড়ি বাঁধা আছে। যদি একটু স্থিতিস্থাপক শক্ত দড়ি হয়, কোনো একদিকে একটু ভাইব্রেট করে ছেড়ে দিলে, অর্থাৎ টান দিয়ে ছেড়ে দিলে, তাহলে টান দিয়ে ছেড়ে দিলে যদি এরকম একটি তরঙ্গের সৃষ্টি হয়, এনার্জি যাবে তো এক পার থেকে আরেক পারে। এনার্জি দেখা হলো এইভাবে গেল, হ্যাঁ হয়ে গেল এটা, তাহলে এনার্জি যায় নাই, ঠিক আছে, এমনি গেল। এখানে ধাক্কা খাওয়ার পরে তোমার কি মনে হয় ওই এনার্জি শেষ হয়ে যাবে? কি হওয়ার কথা বলো ন্যাচারালি? তাহলে এনার্জি তো নিঃশেষ হবে না, এই পৃথিবীতে শক্তির কোনো ক্ষয় হবে না, তাহলে ওই শক্তি কি হবে এবার? তাহলে অবশ্যই সেটা ধাক্কা খেয়েই আবার আসবে। যদি তুমি বলো যে একটি বড় স্রোত যখন যায় নদীর পাড়ের দিকে, তখন স্রোত গিয়ে কি নদীর পাড়ে গিয়ে জাস্ট যে পাড়ে এসছে তাই স্থির হয়ে থেকে যাব? কি করে? ধাক্কা খেয়ে আবার ফিরে। তো তেমনি এই দিক থেকে এই তরঙ্গ এসে এখানে ধাক্কা খেয়ে আবার ফিরবে। এই তরঙ্গ যদি ধাক্কা খেয়ে এই বরাবর ফিরে, আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি, যে এই বরাবর যদি ফিরে আসে, তাহলে এই দুটো মিলিয়ে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হবে। হ্যাঁ, এই স্থির তরঙ্গের কোনো জায়গাতে সর্বোচ্চ স্পন্দন পাবা, কোনো জায়গাতে সর্বনিম্ন স্পন্দন পাবা, সর্বোচ্চ আর সর্বনিম্ন, ঠিক আছে। তখন এই সর্বোচ্চ আর সর্বনিম্ন যে স্পন্দন পাবা, একটার নাম দিব আমরা সুস্পন্দ। সুস্পন্দ মানে স্পন্দন আছে, আর আরেকটার নাম দিব নিস্পন্দ। মনে থাকবে? সুস্পন্দ আর নিস্পন্দ। ওকে, হ্যাঁ। তো বলো, একদিকেই যখন যাবে, শুধু একদিকে যখন যাবে, তখন আমি তাকে বলবো অগ্রগামী তরঙ্গ। কিন্তু এই অগ্রগামী তরঙ্গ সম্মুখ দিকে যাচ্ছে, বিপরীত দিকে আবার আরেকটা তরঙ্গ আসছে, সেটাও কিন্তু অগ্রগামী তরঙ্গ। তাহলে এটা যেদিকে যাচ্ছে এটা তার বিপরীত দিকে। দুটো যখন একসঙ্গে যুক্ত হবে, তখন যে অবস্থা তৈরি হবে তার নাম কি তরঙ্গ? স্থির তরঙ্গ। এটাও অগ্রগামী তরঙ্গ। যা, দুটো একসঙ্গে যুক্ত হয়ে তখন সৃষ্টি হবে স্থির তরঙ্গ। এখন
সম্মুখ দিকে যে অগ্রগামী তরঙ্গ যাচ্ছিল তার জন্য যদি সরণ লিখো y1 = a sin 2π/λ vt মাইনাস এক্স। অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখেছো না এরকম গত দিনে? আর বিপরীত দিকে যেটা আসছে তার সমীকরণটা লিখলা a sin 2π/λ vt প্লাস এক্স। বুঝেছ? এই দুটো পরস্পরের সঙ্গে যখন আপতিত হবে তখন লব্ধি তরঙ্গের যে সরণ তাকে যদি ক্যাপিটাল ওয়াই লিখি তাহলে এদের সিচুয়েশান অনুযায়ী জ্যামিতিক যোগফল হবে এই লব্ধি তরঙ্গের সরণ। আমি এটাকে যদি y1 প্লাস y2 লিখি তাহলে y1 প্লাস y2 করলে এ দুটোকে যোগ করব। এ দুটোকে একটু যোগ করে দেখো তো কীরকম পাও। এটা গাণিতিক হিসাব নিকাশ আমরা একটু বের করে আনি। a sin 2π/λ vt মাইনাস এক্স যোগ হবে a sin 2π/λ vt প্লাস এক্স। একটা মাইনাস দিয়েছি, যদি প্লাস এক্স অ্যাক্সিসের দিকে যায় যদি মাইনাস হয় তাহলে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে মাইনাস হলে তার বিপরীত দিকে আসলে ওটা কী হবে? প্লাস, বিপরীতমুখী আর কি। তাহলে দশা পার্থক্য চিন্তা করবা, এই পজিশনের চেয়ে যদি এই পজিশন দশা মাইনাস হয় তাহলে বিপরীত দিক থেকে যখন আসবে তখন এই পজিশনের চেয়ে এই পজিশন দশা কী হবে? প্লাস হবে অলওয়েজ। এই হিসাবে বিপরীতমুখী দুটো অগ্রগামী তরঙ্গের সমীকরণে একটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে। এবার এই দুটোকে যোগ করলে আমার মনে হয় গাণিতিকভাবে তোমরাই বেশি ভালো বুঝবা, কারণ তোমরা অনেকে ম্যাথ তো আছে, দু একজনের মনে হয় নাই। বলো, সাইন এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল দুটো ভিন্ন। আমি এটাকে সাইন সি ধরলাম, এটাকে সাইন ডি ধরলাম, কী হবে? এ কমন নাও, আগে এ কমন নাও, সাইন, আচ্ছা 2 সাইন সি প্লাস ডি/2, এটা আর এটা যোগ হবে। তার মধ্যে দেখো 2π/λ তো কমন নিতে পারি নাকি? এই 2π/λ তো বাইরে আছে, নিয়ে নিলাম 2π/λ, এটুকু কমন। তাহলে কোণের মধ্যে পার্থক্য হলো এটুকু আর এটুকু, তাহলে এ দুটো যোগ ভাগ কত হবে? 2, সি প্লাস ডি/2। নাও যোগ করো, ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স ভাগ কত? ভাগ 2। এই ঠিক নাই? আমার তো মনে হচ্ছে ঠিক আছে, তোমরা বলছো না কেন? তাড়াতাড়ি বলো। তার সঙ্গে গুণ আকারে এবার হবে কস 2π/λ, বলো কি হবে? সি মাইনাস, তাহলে এটা সি ছিল আর এটা ডি, এখান থেকে মাইনাস করবা, আগে সি লিখে নাও। সি হলো ভিটি মাইনাস এক্স। এই একটু যদি তুমি মনোযোগ ছাড়া হও তাহলে দেখবা যে আর বুঝে উঠতে পারছো না। এটা হলো সি আর এটা ডি, ও মাইনাস, সরি মাইনাস ভিটি মাইনাস এক্স প্লাস, কেন মাইনাস, ভাগ কত? 2। বলো ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তারপরে বলো, এটুকু বুঝলে, এটুকু যদি বুঝে থাকো তারপরের লাইনে কি লিখবো? এখানে প্লাস এক্স মাইনাস এক্স আমরা একটু কেটে দিতে পারি, মাইনাস এক্স প্লাস এক্স, এখানে কোনটা কাটে? প্লাস ভিটি মাইনাস ভিটি। ওকে, 2 কমন নিয়ে যদি বা 2 গুণ করে দিয়ে আমি লিখলাম টয়েসে সাইন 2π/λ, এখানে সব মিলে হিসাব নিকাশ করো, কত থাকলো? 2vt/2, 2vt ভাগ, তাহলে কত থাকবে? ভিটি। ভেরি গুড। আর সঙ্গে গুণ আকারে থাকবে
কস 2 পাই ভাগ ল্যামডা কত থাকবে, তাহলে মাইনাস টু এক্স ভাগ 2, তাহলে কত থাকবে -x। ভুল করেছে? গত দিনে থিওরি শিখাবো না বলছিলাম, তোমরা কেউ কেউ চাচ্ছিলাম থিওরি শিখানো। থিওরি শিখালে এগুলোই ঝামেলা, আর কোনো কিছু না। সেখানে তো যাই, ভালো তো লাগেই, দিন পার হয়ে যাবে এই। আচ্ছা বলো তারপরে কী করণীয়? আমি যদি এই সমীকরণকেই এভাবে লিখি, 2a cos 2 পাই/λ ইন্টু এক্স, তার সঙ্গে গুণ আকারে থাকবে, বা এভাবে না লিখে ইন্টু এক্স জিনিসটা এভাবে লিখবো কেন, এখানে ডিরেক্ট এক্স লিখে দিলাম। হ্যাঁ, এই এটা লিখেছি কস, এটা -x আছে, কস - থিটা সমান সমান, জানো তো কস - থিটা সমান, ওই ছেলে ফোনে কথা বলছো কেন রে, কি এমন স্মার্ট হয়ে গেলা, প্রাইভেটে এসে ফোনে কথা বলো, তাকাও এদিকে তাকাও, বোকা ছেলে কোথাকার। দেখো আচ্ছা, ফিজিক্সের ব্যাপারে সচেতন থাকতে হবে। ফিজিক্স একটু ভুল হয়ে গেলে তোমার সমস্যা। কী সমস্যা? তুমি যেই ধরে নাও ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছো শত্রুপক্ষের জন্য, ওইখানে একটু ফিজিক্স ভুল হয়ে গেল, তাহলে তোমার বুঝতে পারছো তুমি নিজেই হুমকির মধ্যে থাকবা, তাই না? তুমি আবার বাইরের রাষ্ট্র থেকে নিরাপত্তার জন্য খুব সুন্দর প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছো, কিন্তু এখানে ভুল ফাংশন কাজ করছে, তুমি ম্যাথামেটিক্সে ভুল করছো, তাহলে পরে একদম শেষ হয়ে যাওয়া, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য এই সাবজেক্টটা একটু গভীরভাবে শিখো। এমনিতেই দিন চলে যাচ্ছে আমাদের, এটা তো আলাদা ব্যাপার। বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত আছে, এ দেশ খাস আল্লাহর রহমত ছাড়া চলছে না, চলছে? হ্যাঁ, বাট তুমি যদি পৃথিবীর কন্ট্রোল নিতে চাও, তাহলে ভালো মতো এই গণিতে ফিজিক্সে এগুলোতে কন্ট্রোল নিতে হবে। ওকে, হ্যাঁ, আর না হয় না তোমার বায়োলজিতেও নিতে হবে, চিকিৎসা বিজ্ঞানও ভালো করতে হবে, নাহলে ইন্ডিয়া দৌড়াতে হবে। হ্যাঁ, 5 দিনের বেশি জ্বর থাকলেই কোথায় দৌড়াতে হবে? ইন্ডিয়া। কত যাবে বলো? তাহলে ক্রিটিক্যাল যে সিচুয়েশান, আমার আত্মীয় তোমার আত্মীয় খুব খারাপ অবস্থায় পড়েছে, তাকে নিয়ে ইন্ডিয়া দৌড়াদৌড়ি করা খুব খারাপ ব্যাপার না? তাহলে আমরা এমন কোনো একটা মেধাবী প্রজন্ম চাই যারা হচ্ছে দেশেই শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সব কিছুকে স্ট্রং বানাবে। ওকে, এটা আমার চাও। আসো, টয়েসে কস 2 পাই x ভাগ ল্যামডা, কারণ এটুকু লিখলাম আমি টয়েসের পরে, বাকি থাকলো কোনটুকু? সাইন 2 পাই ভাগ ল্যামডা ইন্টু VT। ওকে, আমি যখন মূল তরঙ্গের সমীকরণ লিখেছিলাম একটার জন্য, খেয়াল করো, তখন এভাবে লিখেছিলাম a সাইন 2 পাই ভাগ ল্যামডা VT মাইনাস কি লিখেছিলাম? VT মাইনাস এক্স। এই তরঙ্গর সমীকরণকে আমি বলি এটা সাইন ফাংশন। তাহলে লব্ধি তরঙ্গের ক্ষেত্রেও এইটুকু ধরো সাইন ফাংশন, তাই না? এই সাইন ফাংশনের বাইরে যেটা ছিল তার নাম কি ছিল বলো? এটা ছিল বিস্তার। তাহলে লব্ধি তরঙ্গের ক্ষেত্রেও সাইন ফাংশনের বাইরে যেটুকু পেলাম সেটা হইল বিস্তার, মনে থাকবে। এই বিস্তারও তাহলে আর মুক্ত জাস্টই সে থাকলো না, এটাও একটা কস ফাংশন নিয়ে জড়িয়ে একটা বিস্তার দাঁড়িয়েছে, বুঝলে? এটা যে একবার বুঝবে সে বাকিটুকু বুঝবে। এখন এরকম একটা সমীকরণ চলে আসে, তারপরে এটা সমান প্লাস মাইনাস টয়েসে লেখা দেখে স্টুডেন্টরা আর বোঝে না। আমাকে খেয়াল রাখতে হবে যে এটার সঙ্গে সিমিলার যদি আমি একটু কম্পেয়ার করি, তাহলে সাইন ফাংশনের সঙ্গে যেটুকু আছে সেটুকুই আমার কি বিস্তার, এবং ডিরেক্ট লিখে দেবা। এখন এটা কেন আমি জোর করে শেখাচ্ছি? আমি অগ্রগামী তরঙ্গের সমীকরণ শেখাইনি, কিন্তু এটা শিখিয়েছি। আমি তোমাকে আগেই বলেছি যে আমি তোমার ভালো চাই। এটা সব মিলিয়ে সেকেন্ড পার্ট শেষ করার পরে দেখবা যে এটা 4 থেকে 5 জায়গায় এসছে, তখন বলবো যে স্যার তাহলে আপনি শিখিয়ে ভালো করেছিলেন। ওকে, 4 থেকে 5 জায়গায় সেম টপিক আসবে, সেম জিনিসের ওপর বহুত সৃজনশীল এবং MCQ আসবে। ওকে, শিখে নাও। তাহলে আমার লব্ধি তরঙ্গের বিস্তার কত পাইলাম?
টয়েস এ কস 2 পাই ল্যামডা ডিভাইডেড 2 পাই ল্যামডা এক্স ডিভাইডেড বাই 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা, এটা লব্ধি তরঙ্গের বিস্তার। এইটুকু শুধু মাথায় রাখবা যে এই সমীকরণটাই হলো স্থির তরঙ্গের সমীকরণ। লিখে দাও। এটা স্থির তরঙ্গের সমীকরণ, হ্যাঁ, বা রাশিমালা। এই তো এই স্টেশনারি ওয়েভ, সেন্ট ওয়েভ মনে করে না কেউ আবার, হ্যাঁ, সেন্ট জর্জেস, সেন্ট ওয়েভ, শোনো লিখো, লেখা হয়েছে, যাব পরের পেজে। স্থির তরঙ্গের সমীকরণ, একজন বলে হেল্প করবা। আসমাউল অনেকদিন পরে এসছো, আসমাউল বলো, মুখস্থ বলতে পারবা? পারবা? স্থির তরঙ্গের যে রাশিমালাটা লিখলাম। মারুফ বলো, মারুফ বলো, একটু দাঁড়াও তাহলে জোরে শুনতে পাবো, জোরে বলো। টয়েস এ কস 2 পাই এক্স ভাগ ল্যামডা সাইন 2 পাই ভিটি ভাগ ল্যামডা। ঠিক লিখেছি? বসো, থ্যাংক ইউ। আমার এটুকু হলো বিস্তার। এই বিস্তারকে যদি দ্বারা লিখি তাহলে লব্ধি তরঙ্গের ক্ষেত্রে ওয়াই সমান লিখতে পারবো এ সাইন 2 পাই ভিটি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, এটা আবার দেখো একটা সিম্পল ফর্মের মতো দেখা যাচ্ছে। আমি এবার লিখতে পারি যে লব্ধি তরঙ্গের বিস্তার এ ম্যাক্সিমাম হলে সুস্পন্দ বিন্দু এবং বিস্তার এ মিনিমাম হলে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। একদমই ফিজিক্সের ভাষায় বলেছি তোমাকে। সৃষ্টি হবে, বুঝলা কিছু? এখনো তোমাকে এটার কারণ ব্যাখ্যা করে নি। দুনিয়ার সকল তরঙ্গ, ফিজিক্সের যত তরঙ্গ আছে সব তরঙ্গের ক্ষেত্রেই তরঙ্গের প্রাবল্য মানে ইন্টেন্সিটি বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। দেখো, আমি তোমাকে এটা বোঝানোর জন্য আবার বলি যে এইরকম একটি তরঙ্গ আঁকলাম, এই তরঙ্গের বিস্তার এতটুকু, যদি এটা 3 একক হয়। আরেকটি তরঙ্গ আঁকলাম, তার এই দেখো এটার বিস্তার আরও বড়, এটা যদি 5 একক হয়, তাহলে কোনটির প্রাবল্য বড় হবে? যার বিস্তার বড় তার প্রাবল্য বেশি, মানে শক্তি বেশি। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই প্রাবল্য হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, এটা কমন সেন্সেও তুমি বোঝার কথা যে যদি এরকম হয় যে সমুদ্রের ঢেউ ছোট ছোট হয়ে আসছে, তুমি ভয় পাবা না। সমুদ্রে গিয়ে দেখবা যে যারা ঘুরতে যায় ওরা কিন্তু ঢেউয়ের সামনে ভাবে দাঁড়িয়ে থাকে, ঢেউ এসে ধাক্কা দিলে ও একটু পিছনের দিকে পড়লো, অনেক আনন্দ। কিন্তু যদি এই সমুদ্রেই ধরো জলোচ্ছ্বাস উঠেছে, তখন ঢেউগুলো এমনি ধরে নাও 15 মিটার 20 মিটার উপরে উঠে এভাবে যদি লাফিয়ে লাফিয়ে আসে, ও দাঁড়িয়ে থাকবে? ও কোথায় তলিয়ে যাবে, বুঝলে? তাহলে যত বড় বিস্তার, বিস্তারের বর্গ আকারে পাবো আমি প্রাবল্য। মনে থাকবে?
এখন যদি এরকম হয় যে এর মান ম্যাক্সিমাম, তাহলে সেই শব্দ তরঙ্গের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানের বর্গ ম্যাক্সিমাম হবে, তখন ওই জায়গাতে প্রবল শব্দ শোনা যাবে, শব্দটা হবে প্রবল। আর যদি এর মান মিনিমাম হয়, তাহলে মিনিমাম মান কত হতে পারে, কত হবে, 0। তাহলে 0-র স্কোয়ার করলেও 0ই থাকবে, দ্যাট মিনস এখানে কী শব্দ হবে, নিস্পন্দ। এখন আমি ওদের ব্যাচে যখন বলছিলাম যে এখানে প্রবল শব্দ শোনা যাবে আর এখানে নিস্পন্দ শব্দ শোনা যাবে, তখন ওরা বললো যে নিস্পন্দ তাহলে আবার কিভাবে শোনা যাবে স্যার, বুঝছো? অন্ধকার দেখা যায় কি না, দেখা যায় না? তাহলে আলো যেমন দেখা যায় অন্ধকারও দেখা যায়, তেমনি প্রবল শব্দ যেমন শোনা যায় নিস্পন্দ শব্দ শোনা যায়। ওই সময় কানে কোনো ভাইব্রেশন থাকে না, কিন্তু শুনতে পাই। আসো প্লিজ, আমার এবার বলার সময় হয়েছে যে এই এর মান ম্যাথমেটিক্সে মনে রাখবা, সাইনের ম্যাথমেটিক্সে সাইন বা কোসাইন এদের ম্যাক্সিমাম মান +1 আর মিনিমাম কত, -1। বাট আমরা ফিজিক্সে শিখব ম্যাক্সিমামের ক্ষেত্রে +1 অথবা -1, কারণ যদি এটা +1 জাতের হয় তাহলে +1 হলে আর -1 হলে যাই বলো ওইটার স্কোয়ার করলে রেজাল্ট কী দিবে, প্লাস। আর মিনিমাম মান হিসেবে কত বলবো আমরা সাইন বা কোসাইনের, বলো কত, 0। মিনিমাম মান হলো 0, তার স্কোয়ার করলে আর কিছু পাবো না। তাহলে এটা তরঙ্গের ক্ষেত্রে দেখো যদি প্লাস হয় অথবা মাইনাস হয়, তার স্কোয়ার করলে যেহেতু আমরা পজিটিভ মান পাবো, তাই +-1কে ধরবো সর্বোচ্চ, ওই অবস্থায় শব্দ শুনতে পাবো, আর 0 অবস্থায় শব্দ শুনতে পাবো না, এটা ধরবো সর্বনিম্ন। তাহলে এটা আবার এই জায়গাতে এটা শেখাবো, তখন বলো না স্যার আমি তো গণিতে এটা শিখেছিলাম, আমিও শিখেছিলাম। পার হইলে এবার দেখো আমার এ সমান সূত্র লিখেছিলাম টয়েস এ cos 2πx/λ। বলো এর মানটা সর্বোচ্চ যখন ফর এ ম্যাক্স হইলে পারে, তাহলে প্লাস মাইনাস কী হবে, কোসাইন ফাংশনের মান +-1। তাহলে কোসাইন ফাংশনের মান যদি +-1 হয়, তাহলে পুরো রেজাল্টটা দিবে +-2a, না বুঝলে না? কস ফাংশনটুকুর মান যদি ম্যাক্সিমাম নেই তাহলে সেটা +1 হবে অথবা -1। তাহলে এটা যদি গুণ করি তাহলে এই যে বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার, সেটা হয়ে যাবে আগের ওই বিস্তারের দ্বিগুণের সঙ্গে কি থাকবে, +- থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন এই থিওরি পড়াইলে জটিলতা সৃষ্টি হবে, তখন অনেক স্টুডেন্ট বুঝবে না এবং সে তখন অনেক ধরনের মন্তব্য করবে। বাট এই থিওরি আমি পড়ানোর কারণে আবার দেখা হলো কিছু ফিজিক্সের টিচার ওরা তখন খুব ভালো ফিল করে যে না উনি অনেক ভালো শেখাচ্ছেন। বুঝতে পারছো? মুশকিল হলো আজকে আমাদের কথা হচ্ছিল, মহিলা কলেজে এক্সটার্নাল হিসেবে এক স্যার গিয়েছিলেন, এসে বলছে যে দোলনকালের সংজ্ঞা জিজ্ঞেস করলাম, বলতেই পারলো না। সেকেন্ড ইয়ার ফিজিক্স সেকেন্ড ইয়ারে পড়ে, দোলনকালের সংজ্ঞা বলতে পারেনি। আমি কাজ করছিলাম, স্যারদের ওই গল্পে আর কিছু বললাম না, কিন্তু আমার বলতে খুব ইচ্ছা করছিল যে এটা তো হতাশ হওয়ার কিছু নাই, কারণ আপনি কঠিন প্রশ্ন করেছেন। হ্যাঁ, স্টুডেন্ট ভালোই আছে, আপনি কঠিন প্রশ্ন করেছেন। তাহলে ও ইন্টার পাস করেছে, তাহলে ঘাটতি নিয়ে পাস করেছে, ও কখনোই পড়ার প্রয়োজন মনে করেনি। এটার প্র্যাকটিক্যালও করছে, সে 50-এর মধ্যে 40 পাওয়ার জন্য সে প্রত্যাশাও করছে, বাট পড়ছে না, তাই ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু সে কিন্তু একটা জিনিস বুঝে, টি দিয়ে দোলনকাল প্রকাশ করা হয় এবং সে বিভিন্নভাবে অঙ্ক পারছে, কিন্তু দোলনকালের যে এক্স্যাক্ট সংজ্ঞা সেটা ও কোনো দিনই মুখস্থ করে দেখেনি। বুঝতে পারছো তো? আমিও জানি যে তার মাথায় আছে দোলনকাল বিষয়ে একটা ধারণা, কিন্তু সে এক্স্যাক্ট সংজ্ঞাটা বলতে পারেনি। স্যার আমি আপনাকে সূক্ষ্ম জিনিসগুলো কেন দেখাই, কিছুটা কাজে লাগবে, দেখতে পাবেন অ্যাডমিশনে। আপনি এবার দেখেন এই +-2a হওয়ার জন্য তাহলে কসের মান কত হওয়া লাগবে, +-1। এই অবস্থায় কি সৃষ্টি হবে, বলেছিলাম সুস্পন্দ। জাস্ট একটু লিখে নাও,
সুস্পন্দ। বুঝে বুঝে পড়বা। cos 2πx ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 1 হয়, cos কত ডিগ্রির মান প্লাস 1 ভাই? কত ডিগ্রি? 0 ডিগ্রিতে মান 1, তাই না? তাহলে পরে মাইনাস 1 হবে 0 ঠিক বিপরীতে, কত ডিগ্রিতে? 180। তাহলে আমি লিখে দেব প্লাস 1-এর জন্য cos 0 ডিগ্রি আর মাইনাস 1-এর জন্য cos 180 ডিগ্রি। ঠিক লিখেছি? ঠিক লিখিনি? তারপরে আবার যদি বলো তাহলে তার বিপরীতে গেলে আবার প্লাস 1 হবে, কত ডিগ্রি হবে এটা? cos কয় ডিগ্রি? 360 ডিগ্রি। এমনি করে যাবে। আমি ওইগুলোকে এখানে যেহেতু পাই আছে, রেডিয়ান এককে পাই হিসাব করি আমরা, তাহলে এখানেও রেডিয়ান এককে হিসাব করো। cos 2πx ভাগ ল্যামডা ইকুয়াল টু, আমি লিখলাম এখানে প্লাস মাইনাস 1-এর জায়গায় কিন্তু এগুলো বসিয়েছি, নাকি বলো? তাহলে বামে cos ডানে cos, cosের সমাধান করব, আন্ডারস্ট্যান্ড? আমি তাহলে এখানে লিখব cos 0 ডিগ্রির জন্য আমি cos কত পাই হবে? 0। তারপরে বলো এটা কত পাই হবে? 180 ডিগ্রি। তাহলে কত হবে? পাই রেডিয়ান। আচ্ছা, আমি যদি দুই পক্ষ থেকে cos তুলে দিতাম তাহলে আরও সুবিধা হতো, আমার হতো না? তাহলে আমি এই পক্ষ থেকে cos তুলে দিলাম, এই পক্ষেও ধরো cos রাখলাম না, তাহলে শুধুই ডিরেক্ট লিখে দিলাম এটা হবে 0 রেডিয়ান। এটা কয় রেডিয়ান? পাই রেডিয়ান। এটা কত রেডিয়ান হবে? 2 পাই রেডিয়ান হবে। তারপরে আবার 180 ডিগ্রি বেশি হতে হবে, তাহলে কত রেডিয়ান হবে? ওটা 3 পাই রেডিয়ান, কারণ পাই মানে 180 ডিগ্রি, তাহলে আরও 1 পাই বেশি হবে। এইভাবে যেতে 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 হবে কত পাই? n পাই। যেখানে n এর মানটা শুরু হচ্ছে, দেখো কত থেকে শুরু হলো? 0 থেকে 1 2 3 এভাবে করে যাবে, বুঝলে? এখন আমার একটা কথা আছে, সেটা হলো যে এই যে পাই দুই পক্ষেই রয়েছে, আমি যদি পাই দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কত থাকবে? 2x ভাগ ল্যামডা। এবার শুধু যদি x সমান লিখতে চাই, তাহলে x সমান লিখতে চাইলে ল্যামডা নিচে ভাগ ছিল, উপরে গিয়ে কী হবে? এদিকে গুণ, আর 2 কী হবে? তো 0-র সঙ্গে যাই করো 0 থাকবে। তারপরে এখানে পাই ভাগ করলে এখানে কত পড়বে? 1। এখানে কত পড়বে? 2। এখানে কত পড়বে? 3। এভাবে যেতে যেতে এই জায়গাতে কত পড়বে? n। এটাকে বুঝলা এই লাইনটা? তাহলে আমি দুই পক্ষকে পাই দিয়ে ভাগ দিলে এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এখানে কত থাকবে? n। এবার সেটাকে ল্যামডা উপরে গুণ হবে আর 2 নিচে ভাগ হবে, তাহলে কিসের মান পাবো? x এর মান পাবো। তাহলে গুণ দাও, ল্যামডা নিচে 2 দিয়ে ভাগ, এখানে 2 এর সঙ্গে গুণ হলে 2 ল্যামডা নিচে 2 দিয়ে ভাগ, এখানে 3 সঙ্গে গুণ হলে 3 ল্যামডা নিচে 2 দিয়ে ভাগ, যেতে 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 এখানে হবে n ল্যামডা নিচে 2 ভাগ। বুঝতে পারছো? আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? কি মিন করছে এই লাইনটা দেখো। x ইকুয়াল টু, এই যে সুস্পন্দ বিন্দুগুলো যে সৃষ্টি হয়েছে, এটা ল্যামডা বাই 2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। এটা 1 গুণ, এটা কত গুণ? 2 গুণ। এটা কয় গুণ? 3 গুণ। এটা কয় গুণ? তাহলে ল্যামডা বাই 2 এর এই পূর্ণ সংখ্যার গুণিতক যে পজিশানগুলো, এইগুলোতে সুস্পন্দ বিন্দু সৃষ্টি করবে। এই এক্সটা ছিল পথ পার্থক্য, এটা ছিল পথ পার্থক্য। তাহলে একটা যদি ল্যামডা বাই 2 পজিশানে সুস্পন্দ বিন্দু সৃষ্টি করে, তাহলে আরেকটা কোথায় তৈরি হবে? দেখো 2 2 কেটে দিলে কত পাবা? তাহলে একটা ল্যামডা বাই 2 পজিশানে হলে আরেকটা হচ্ছে ল্যামডা পজিশানে।
এ দুটোর মধ্যে ডিফারেন্স কতটুকু, ল্যামডা মাইনাস ল্যামডা বাই টু, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কত হবে, তাহলে প্রতি ল্যামডা বাই টু দূরত্ব পরপর, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব পরপর কি তৈরি হবে, সুস্পন্দ তৈরি হবে। এবার এইটুকু যদি ল্যামডা বাই টু পরপর সুস্পন্দ তৈরি হয়, তাহলে এদের মাঝে মাঝে আবার একটা করে কি তৈরি হবে, নিস্পন্দ। এবং সে নিস্পন্দের জন্য সমীকরণটা তোমরা প্রতিপাদন করবা। এটা হবে এক্স্যাক্টলি এরকম যে কস টয়েস পাই এক্স ভাগ ল্যামডা ইজিক্যাল টু কত হতে হবে, তাহলে এটা 0 প্লাস মাইনাস 1 না, এটা হবে 0। এখন কস কত ডিগ্রির জন্য 0, কস 90 ডিগ্রির জন্য 0। তারপরে কস কয় ডিগ্রির জন্য 0, 270 ডিগ্রির জন্য 0, এভাবে করে যাবে। হ্যাঁ, এটাকে যখন তুমি রেডিয়ানে লিখবে তখন এটা হবে অবশ্যই কস পাই বাই টু, 90 ডিগ্রি মানে পাই বাই টু, আর এটা 270, তাহলে 90 ডিগ্রি 3 গুণ, তাহলে দেখো কস পাই বাই টু এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে কত গুণ হবে তার, নাকি ভুল লিখলাম, আরে 90, 390 কত হয়, 3 9 27, তাহলে পরে পাই বাই টু এর কয় গুণ হবে, 3 গুণ। ওকে, এইরকম এই পজিশানগুলোতে আমি এবার এটা ফাইনালি যদি নিয়ে যেতে চাই তাহলে ফাইনালটা এরকম হবে, কস দেখো পাই বাই টু এর এখানে 1 আছে, এখানে 3 আছে, এরপরেরটা কত হবে বলো, কত হবে 5, ঠিক বলে নে, তাহলে ওইটা একটা বিজোড় সংখ্যা তৈরি হবে। তাহলে এই বিজোড় সংখ্যাটা তৈরি হবে এভাবে, টয়েস এন প্লাস 1, আর এটা হবে পাই বাই টু। বিজোড় সংখ্যা তৈরি করার এটা নিয়ম। কিভাবে, এন এর মান যদি তুমি 0 দাও, এন এর মান দিলা 0 1 2 3 এমনে করে দিলা, তাহলে যখন 0 দিবা তখন দেখো তো 0 যদি বসাও এই জায়গাতে, তাহলে 0 বসালে 2 × 0 মানে 0 প্লাস 1, তাহলে 1 পাই বাই টু, এই যে এটা 1 পাই বাই টু। যদি 2 বসাও, সরি কত 0 বসাইছি, 1 বসাই, তাহলে 1 দিয়ে গুণ দাও, কত হবে এটা 2 যোগ 1 3, তাহলে 3 পাই বাই টু। যদি 2 দিয়ে গুণ দাও তাহলে 2 × n, তাহলে 4 4 আর 1 5, 5 পাই বাই টু। বুঝতে পারছো, এটা বিজোড় স্পেলিং তৈরি করা রুলস। এই জায়গা থেকে তুমি আবারও এই কস তুলে দিবা, তারপরে পাই তুলে দিবা, দেন x সমান সমান কত পাবা। আমি দেখতে পাচ্ছি যে x সমান প্রথমেই যেটা পাচ্ছি এইটা, তাহলে ল্যামডা উপরে যাবে, ল্যামডা ভাগ 4 পাবো না, ভুল করলাম? হ্যাঁ, এটা এক বাক্যে পারার জন্য রেডি থাকতে হবে তো, তাড়াতাড়ি। দুই পক্ষ থেকে পাই তুলে দিয়েছি, আছে টয়েস এক্স ভাগ ল্যামডা, তারপরে শুধু এক্স এর মান বের করতে গেলে ল্যামডা উপরে গুণ হবে আর 2 নিচে ভাগ হবে। তারপরে দেখতে পাচ্ছি 3 ল্যামডা ভাগ 4 এমনে যাবে। হ্যাঁ, আমার এবার এখানে দেখো একটা থেকে আরেকটা যদি বাদ দিই তাহলে এটি হচ্ছে দ্বিতীয় নিস্পন্দ আর এটা হলো প্রথম নিস্পন্দ। তাহলে নিস্পন্দগুলোর মধ্যে দূরত্ব খুঁজতে চাই, 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4, 3 থেকে বাদ দিচ্ছি কত 1, তাহলে এটা হবে 2 ল্যামডা ভাগ 4, 2 আর 4 কাটাকাটি করলে কত হলো ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 দূরত্বে যদি সুস্পন্দ তৈরি হয়, ওর মাঝে নিস্পন্দ তৈরি হবে কত দূরত্বে ল্যামডা বাই 2 দূরত্বে। হ্যাঁ, এটা তোমাকে আমি শেষ সময়ের দিকে একটু সংক্ষেপ করার চেষ্টা করেছি, তোমাকে একটু ঘরে আবারও বই লেকচার মিলিয়ে পড়ে রেডি হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু করতে হবে।